স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। গ্যাস সংকটে প্রায় সারা বছর বন্ধ থাকছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। উৎপাদন বন্ধ থাকায় নষ্ট হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটির মূল্যবান যন্ত্রপাতি। এ অবস্থায় আমদানির মাধ্যমে সারের চাহিদা মেটাতে হচ্ছে। এই দৃশ্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার। চারপাশে গজিয়ে গেছে অসংখ্য আগাছা। গ্যাস সংকটের কারণে মাসের পর মাস বন্ধ অবস্থায় পড়ে থাকায় নষ্ট হচ্ছে কারখানার মূল্যবান যন্ত্রপাতি। 1980 সালে 536 একর জায়গায় রাষ্ট্রায়ত্ত এই কারখানাটি স্থাপন করা হয়। দৈনিক 1600 মেট্রিক টন উৎপাদন সক্ষমতা নিয়ে 1983 সালে বাণিজ্যিক উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি। প্রতি বছর গড়ে প্রায় 4.25 লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে লাভজনক অবস্থায় ছিল এটি। 2011 সাল থেকে গ্যাস সংকটের কবলে পড়ে এই সার কারখানা। 2023-24 অর্থ বছরে চালু ছিল মাত্র 41 দিন। শ্রমিকদের আন্দোলনের মুখে গত বছরের 15 নভেম্বর গ্যাস সরবরাহ শুরু হয়। চলতি বছরের 23 জানুয়ারি আবারও উৎপাদনে যায় সরকারি এই প্রতিষ্ঠান। ভেতরে মনে করেন যে এটার অক্সিডাইজেশন হয়ে এটার কার্যক্ষমতা এগুলা হারাই ফেলতেছে দীর্ঘদিন ধরে ফ্যাক্টরি না চলার জন্য। প্রতি বছর বিদেশ থেকে সার আমদানি করতে প্রায় 10 থেকে 12 হাজার কোটি টাকা সরকারের চলে যায়। ব্রাহ্মণবাড়িয়াতে 500 MMCFD গ্যাস প্রোডাকশন হয়, সেখানে 10% গ্যাস 50 MMCFD কি আশুগঞ্জ সারখানা পেতে পারে না। দেশের সারের মোট চাহিদার শতকরা 15% যোগান দিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। উৎপাদন বন্ধ থাকায় প্রায় 4 লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করে সরকার। বিদেশ থেকে সারটা আসলে এখানে আসলে যে কেরিং এর সময় অনেক সার কিন্তু লস হয়ে যাচ্ছে। বস্তা 50 কেজি হয়তো থাকে না, কিছুটা লস হয়। ইউরিয়া সারের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন যদি হারিয়ে গেল তাহলে এটা থাকে কি? এই অবস্থায় বেতন ভাতা, চাকরি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছে কারখানার শত শত শ্রমিক কর্মচারী। এই আশুগঞ্জবাসী যারা এখানে রয়েছে তাদের একটা হিউজ সংখ্যক মানুষের জীবিকা নির্ভর করতেছে এই কারখানা চালানোর উপরে। তা আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে বিদেশ থেকে সার আমদানি করে দেশীয় সার কারখানা বন্ধ করা, আমি মনে করি এটা একটা চক্রান্ত ছাড়া আর কিছুই না। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকলে সারা বছরই সার উৎপাদন সম্ভব বলে জানান এই কর্মকর্তা। আমাদের বিশেষ প্রতিনিধি শিল্প মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় 3 পক্ষের মিটিং হয়েছে এবং তারা ওখানে আমরা শুনছি, যেটা আমাদের কাছে খবর আসছে যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে পুরো বছর গ্যাস দেওয়ার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের ব্যাপারে পেট্রোবাংলার সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। গ্যাস সংযোগ কমে যাওয়ার সাথে উৎপাদনে ইউরিয়া কমে যাওয়া, ইউরিয়া যদি কমে যায় তাহলে কি সরাসরি ইম্প্যাক্ট পড়বে আপনার কৃষিক্ষেত্রে, সেটা একটা বড় আমাদের জন্য ডিজাস্টার হয়ে যাবে। সেই বিষয়টা আমরা খুব তৎপরতার সাথে দেখছি। দেশে প্রতি বছর 27 লাখ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। দেশেই এর বড় অংশ উৎপাদন করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। দীপ্ত বার্তা কক্ষ। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কক্সবাজারে শুরু হওয়া 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বিকেলে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম দিনের কার্যক্রমে রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে বিশেষ ইন্টারঅ্যাক্টিভ সেশনের আয়োজন করা হয়। সেখানে আলোচনা হয় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উপায় নিয়ে। রোহিঙ্গা প্রতিনিধিরা অভিযোগ করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় দিনের পর দিন তারা শরণার্থী হয়ে থাকতে বাধ্য হচ্ছেন। নানা ঘটনার মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি। রবিবার প্রথম দিনেই বিএনপির 2 পক্ষ ও এনসিপির মধ্যে হট্টগোল এবং মারামারির ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা আতাউল্লাহ লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেন। রুমিন ফারহানার বিরুদ্ধে ইসিতে লিখিত অভিযোগ দিয়েছে এনসিপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের খসড়া সীমানার শুনানিকে ঘিরে রবিবার সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয় নির্বাচন ভবনে। জাতীয় সংসদের 40টি আসনের সীমানার খসড়া নিয়ে দুপুর 12টায় প্রথম দিনের দাবি আপত্তির চূড়ান্ত শুনানি শুরু হয় ইসির অডিটোরিয়ামে। শুনানি শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সীমানা পুনর্নির্ধারণে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে ইসি। শুনানি শুরুর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য দেওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার 2 ও 3 আসনের আবেদনকারীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। আবেদনকারীরা মারামারি ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কমিশন এ সময় শুনানি স্থগিত করে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে 45 মিনিট পর শুনানি শুরু হয়। এ সময় বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপির যুগ্ম সংগঠক আতাউল্লাহ লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেন। পাঞ্জাবি পরা একজন ধাক্কা দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা, এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে। রুমিন ফারহানা তেরে গিয়ে আমাকে প্রথমে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়, আমাকে কথা বলতে দেয় না, এবং তার যে গুন্ডা পান্ডা ছিল তারা আমাকে পায়ের নিচে ফেলে আমাকে পিষ্ট করে, মানে আমাকে নির্মমভাবে আমাকে তারা মারধর করে। পরে নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপি নেতারা। আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে এই নির্বাচনের ভূমিকা কি, নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে, এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে, কি ভূমিকা পালন করবে, সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে। এবং এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে। 24 আগস্ট থেকে শুরু হওয়া শুনানি চলবে 27 আগস্ট পর্যন্ত। তারপর প্রকাশ করা হবে চূড়ান্ত সীমানা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচিতে ফজলুর রহমানের ছবিতে জুতা নিক্ষেপ ও তার কুশপুত্তলিকা দাহ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। সেখানে অভিযোগ করা হয়, বিএনপি নেতা ফজলুর রহমান 5 আগস্টের শক্তিকে কালো শক্তি এবং জুলাই গণ অভ্যুত্থানের সংগঠকদের রাজাকারের বাচ্চা বলেছেন। এর প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিএনপি থেকে ফজলুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান। নিজেদের পছন্দমতো নেতা নির্বাচন করতে মুখিয়ে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাকসু ও হল সংসদ নির্বাচনের নেতা হবে এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন 273 জন। 1971 সালের 12 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 1972 সালে অনুষ্ঠিত হয় প্রথম জাকসু নির্বাচন। সর্বশেষ নির্বাচন হয়েছিল 1992 সালে। 24 জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশ পাল্টে যায়। এরপর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন জাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। অবশেষে হচ্ছে কাঙ্ক্ষিত ভোট। প্রাণ প্রকৃতি রক্ষায় যারা সচেতন ভূমিকা পালন করবে। ক্যাম্পাসে অনেক সমস্যা হয়, সেগুলো সমাধান নিয়ে কাজ করবে। আমাদের স্টুডেন্টদেরও অনেক সমস্যা থাকে, সেগুলো নিয়ে কাজ করবে। গতানুগতিক সিস্টেমের বাইরে গিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশাকে পূরণ করবে, এরকম লোক যেন নেতৃত্বের মধ্যে আসুক। এবার জাকসুর 24টি পদ এবং 21টি হল সংসদের 15টি করে পদে নির্বাচিত হবে। ক্যাম্পাসে রাত পর্যন্ত ব্যস্ত থাকেন প্রার্থীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল যদি জিতে আসতে পারে, তাহলে আমরা চিরতরে এই গেস্ট রুম, গণরুম, র্যাগিং কালচার উঠিয়ে দিব। দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কিন্তু কাজ করে যায়। এই জন্য শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে সম্পূর্ণ স্বতন্ত্র থেকে আমি এবারে জাকসু নির্বাচনে বিপি পদে নির্বাচন করতে চাই। আমরা আমাদের প্যানেলে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশি রাখার চেষ্টা করেছি। আমরা আদিবাসীদের রাখার চেষ্টা করে, আদিবাসী শিক্ষার্থীদের রাখার চেষ্টা করেছি। যেমন রয়েছে ক্লিন ইমেজ, সাথে রয়েছে অনেক সমৃদ্ধ একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আমরা বিশ্বাস করি আসলে যারা পড়াশোনায় ভালো, ডিপার্টমেন্টাল রেগুলার স্টুডেন্ট, তাদের দ্বারাই সুন্দর একটি ক্যাম্পাস গঠন করা সম্ভব। সব প্রতিদ্বন্দ্বিতা পিছনে ফেলে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব যেন নির্বাচনটা সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, স্বচ্ছ হয়
অহিংস হয় এবং সবার কাছে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য। 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে। এবার ভোটার সংখ্যা 11,919। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ, অবৈধ অভিবাসীদের ধরতে এবার শিকাগো শহরে সেনা মোতায়েনের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্ট জানায়, অপরাধী, গৃহহীন ও অনধিভুক্ত অভিবাসীদের দমনে আগামী সেপ্টেম্বরের মধ্যে শহরটিতে ন্যাশনাল গার্ডের কয়েক হাজার সদস্য মোতায়েন করা হবে। তবে ট্রাম্পের এই পরিকল্পনাকে ক্ষমতার অপব্যবহার আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক গভর্নর জে.বি. প্রিৎজকার। শহরটিতে সেনা মোতায়েনের মতো কোনো জরুরি অবস্থা নেই বলে উল্লেখ করেন তিনি। প্রেসিডেন্ট নতুন সংকট তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন প্রিৎজকার। জুনে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের 4,000 সদস্য ও 700 সক্রিয় মেরিন সেনা মোতায়েন করেন ট্রাম্প। ওই ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। টি-20তে 500তম উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটসের বিপক্ষে রিজওয়ানের উইকেট নিয়ে এই কীর্তি গড়েন তিনি। এই ফরম্যাটে 7,000 রান ও 500 উইকেটের একমাত্র মালিক এখন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে 500 উইকেট ও 5,000 রানের কীর্তি আছে শুধু ডুয়াইন ব্রাভোর। আর টি-20তে সবচেয়ে বেশি 660 উইকেটের মালিক আফগান তারকা স্পিনার রশিদ খানের। সিপিএলে সেন্ট কিটসের বিপক্ষে রেকর্ড গড়ার দিনে 2 ওভারে 11 রান দিয়ে 3 উইকেট শিকার করেন সাকিব। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক ইত্তেফাক। তাদের একটি বিশেষ প্রতিবেদন, খুন ও খুনিতে আলোচনায় ফটিকছড়ি, 1 বছরে 14 খুন, প্রভাব বিস্তার, অপহরণ, মব সৃষ্টি নিত্যদিনের ঘটনা, অধিকাংশ অপরাধীকে গ্রেফতারের দাবি পুলিশের। এছাড়াও তাদের একটি সাক্ষাৎকার আছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার আহ্বান প্রধান উপদেষ্টার। এছাড়াও তাদের একটি শিরোনাম, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়, 1 চুক্তি ও 5 MOU সই। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, শুনানিতে সিইসির সামনে মারামারি, রুমিন ফারহানার সমর্থকদের সঙ্গে বিএনপির একটি অংশ ও এনসিপি। এছাড়াও আছে জব্দ হিসাব খুলে 100 কোটি টাকা উত্তোলন, ফ্যাসিস্টের দোসরদের সঙ্গে বিএফআইইউ প্রধানের সখ্য। এছাড়াও তাদের একটি বিশেষ প্রতিবেদন, যুগান্তরকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, আমার সফর সম্পর্কের নতুন সূচনা আনবে, দ্বিপক্ষীয় বাণিজ্য সহজে $1 বিলিয়ন উন্নীত করা সম্ভব, দুদেশের মধ্যে শিগগিরই সরাসরি বিমান চলাচল, সার্কের প্রক্রিয়া রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকা উচিত। এরপর আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, এলডিসি উত্তরণ, 3 থেকে 5 বছর পেছানোর দাবি ব্যবসায়ীদের। যৌথ সংবাদ সম্মেলনে 5 কারণে এলডিসি উত্তরণে বাড়তি সময় প্রয়োজন বলে মনে করছে 16টি শীর্ষ বাণিজ্য সংগঠন। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।